দেখেন তো কোনটা শেয়ার হলো। ঠিক অর্ধেক মিনিট আমাকে পিডিএফটা কি। দেখেন তো স্ক্রিনটা দেখা যায় কিনা। হ্যাঁ স্যার দেখা ওকে, গুড। একটু কয়েকটা পয়েন্ট বলবো, যেটা হলো যদি এমন হয় যে যারা উপস্থিত নেই তাদের যদি বুঝতে সমস্যা হয়, আপনারা একটু নিজেরা ডিসকাস করে নিন। কিংবা যদি এমন হয় যে তারপরেও বুঝতে প্রবলেম হচ্ছে কিংবা কোথাও সমস্যা হচ্ছে, সো প্রয়োজনে আহ, আবারও একদিন 2-5 মিনিটের জন্য বসলে বসতে হবে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে আর কি। আমরা ওএসআইএনটি দেখেছিলাম, আমরা ক্লাসে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। তো ওএসআইএনটি নিয়ে আমরা ডিসকাস করেছি। এইগুলো বেসিক ইনফরমেশন। প্রবলেম স্টেটমেন্ট হলো এখান থেকে আহ, আপনাকে একটা লিকড ইমেল অ্যাড্রেস দেওয়া হলো। আপনি যেটা করবেন, ওএসআইএনটি ইউজ করে এর পাসওয়ার্ড বা ইনফরমেশন কতটুকু ব্রিজ হয়েছে সেটা আপনি বের করবেন। দুইটা প্রসেস, অ্যাক্টিভ আর প্যাসিভ। সেই প্রসেসটা আমি ক্লাসে ডিসকাস করেছিলাম গতকাল। আপনারা এইখান থেকে আহ, যতটুকু আছে সবটাই লিখতে পারলে ভালো। যদি এখান থেকে শুধু জিনিসটুকু লিখতে চান, ভালো, যতটুকু লিখতে পারেন আর কি। কিন্তু কয়েকটা পয়েন্ট খুব ভালো করে লিখতে হবে। সেটা হলো যে স্টেপগুলো লিখতে হবে। স্টেপের মধ্যে অ্যাক্টিভিটিস কি, স্টেপসের অবজেক্টিভ, অ্যাকশন, আউটকাম, এই তিনটা টেস্ট লিখতে হবে। কেন প্যাসিভ বা কেন অ্যাক্টিভ ব্যাখ্যা দিতে পারলে ভালো, না দিলে দরকার নেই। কিন্তু অবজেক্টিভ কি, অ্যাকশন কি আর আউটকাম কি, প্রত্যেকটা স্টেপে এটা দিতে হবে। So, আমরা 3-4টা চারটা না কয়টা স্টেপ নিয়ে সম্ভবত কাজ করেছিলাম। এখানে আমি নাম্বারিং সম্ভবত ভুল করছি। 3, 4, 4-এর পরে 5 হবে, আমি 6 বলছি। এখানে বোধহয় ভুল হয়েছে একটা, যাই হোক, এটা কারেকশন করে নিন, সমস্যা নেই। লাস্ট একটা সামারি দিয়েছি আমি বোঝার জন্য। সামারিটা পরীক্ষার খাতা দরকার নেই, ঠিক আছে? একটু সরাসরি দিয়ে আপনারা কোনো কোশ্চেন থাকলে বলেন। এটা আমি গতকালকে ক্লাসে ডিসকাস করেছি আর কি। ওকে স্যার। ঠিক আছে, ওকে। এইটা চ্যালেঞ্জ হবে না, কিছু জায়গায় একটু চ্যালেঞ্জ আছে, আমি সেই জায়গাগুলো একটু ডিসকাস করবো আর কি। ক্রিপ্টোগ্রাফি থেকে একটু বেশি প্রবলেম থাকবে। So, কারণ ক্রিপ্টোগ্রাফি আমরা একটু যথেষ্ট যতটুকু পেরেছি ক্রিপ্টোগ্রাফিতে লম্বা সময় পার করেছি, একটা 1.5টা ক্লাস ইউজ করেছি আর কি। আমরা একটা ক্রিপ্টোগ্রাফির পেলেফেয়ার সিপার বলে একটা ইয়ে আছে, একটা ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম আছে আর কি। তো এইটা নিয়ে একটু বলবো আর কি। এই সংশ্লিষ্ট প্রবলেম আসতে পারে। সো এইটা পেলেফেয়ার একটা ম্যানুয়াল ক্রিপ্টোগ্রাফি ম্যানুয়াল। ওই যে সিজার সিপারের মতো আমরা লেফট শিফট রাইট শিফট ক্লাসে করেছিলাম না, রাইট শিফট করেছিলাম, তেমন এইটা একটা ম্যানুয়াল ইনক্রিপশন টেকনোলজি। তো এই জায়গাটা একটু একটু বলে নিই খুব
পয়েন্টটা খুব ক্লিয়ার হতে হবে কিন্তু এখানে কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন আপনারা, একটু মনোযোগ দেবেন। এইখানে মূলত 5/5 এটা ভুল হয়েছে। আর অন উপরে বাম পাশে কর্নারে হবে না, আর টু এর জায়গায় আর অন হবে আর কি। দিকে আমি কারেকশন করে দেবো এটা। আমি একই সাথে আমি ফুল স্ক্রিন শেয়ার দিই, দিয়ে একই সাথে কারেকশনটা করে রেখে নিলে ভুলে যাবে। তাহলে এখানে বলতেছিলাম 2 3 4, 4-এর পরে স্টার হলো 5, আর এইখানে আসলে এইখানে কিছু হবে না। রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, এমনটি হবে আর কি। এখন দেখেন এখানের বৈশিষ্ট্যটা কেমন। আমরা এই পেলেফেয়ার সিফারের একটা বৈশিষ্ট্য দিকে, এটা 5/5, কলাম 5টা, রো 5টা, 5/5 একটা লেটার বেসড কিবোর্ড থাকবে আর কি। কেমন সেটা? এর প্রথম যেই শব্দটা লিখবে সেটা হলো CRYPTO। দেখেন, CRYPTO 6 ক্যারেক্টার তো, পরের রোতে প্রথমটা চলে গেছে। যতটুকু বললাম ক্লিয়ার? ক্লিয়ার না হলে কোশ্চেন করবেন। জি স্যার। এরপরে এ থেকে শুরু হয়, এরপরে বি, বির পরে সি, সি না হয়ে ডি কেন হলো? কারণ সি একবার ইউজ করা হয়ে গেছে এখানে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, গুড। এরপরে ই, এফ, জি, এইচ। এই এই কিবোর্ডের বৈশিষ্ট্য হলো এখানে যে, কে, এই আই জে একসাথে পড়বে, এটা মাথায় রাখতে হবে। এরপরে কে, এল, এম, এন। ও পি এখানে নাই, কারণ ও পি আগে ক্রিপ্টোর সাথে বসে গেছে। তারপর কিউ, আর নাই কারণ আর আগে বসে গেছে। এস, টি নাই কারণ টি আগে বসে গেছে। ইউভি ডাব্লিউ এক্স, অয়, অয় আগে বসে গেছে এখানে, এই জন্য আর অয় বসে নেই, জি বসছে। এটা হলো এই কিবোর্ডের স্ট্রাকচার। আরো জটিল অবস্থায় ঢুকবো, এইটা না বুঝলে কিন্তু নেক্সট স্যার, আগানো যাবে। হ্যাঁ, আমরা যে CRYPT একদম ফার্স্ট রোতে ইউজ করলাম, হ্যাঁ, ওইটা স্যার কেমন ইউজ করলাম, মানে ওইটা আমরা কিভাবে ইউজ করব? এটা এটা হলো ফর্মুলা, এই কিবোর্ডের ফর্মুলা এটা। এই পেলেফেয়ার সিপারের জি স্যার। ফর্মুলাই হলো এটা। ক্রিপ্টো আগে বসবে, আর আইজে একসাথে পড়বে। ওকে স্যার। তো এইখানে রুলস একটা বলে দিচ্ছে, রিমুভ ডুপ্লিকেট লেটার CRYPTO, অল ইউনিক, কিপ দেম। এখন আই যে একসাথে থাকে, ইংলিশ অ্যালফাবেটে 26টা ক্যারেক্টার আছে, পেলেফেয়ার ইউজ অনলি 25। আর আই যে সেম স্পট শেয়ার করে। কিন্তু আমাদের এই ফর্মুলা 3টা একটু মনে রাখতে হবে। যদি সেম রোতে আমাদের কন্টেন্ট থাকে, একটু হালকা কম বেশি। আচ্ছা কথা বলে একটু মিট করে করেন, ওনাদের সুবিধা হবে। তাহলে সেম রোতে যদি
সেম রোতে যদি আমাদের টার্গেট থাকে তাহলে ওই লেটারগুলো আমাদের রেপিং করতে হবে রাইট, এবং ডিটেলসটা একটু পরে বোঝা যাবে, রাইট শেপে। যদি সেম কলাম কলাম হয় তাহলে উপর নিচ রিপ্লেস করতে হবে। আর ডিফারেন্ট রো আর কলাম যদি হয় তাহলে রেক্টাঙ্গল ফর্মুলা ইউজ করতে হবে। সেম রো ডান দিকে, সেম কলাম তাহলে উপর নিচ, আর ডিফারেন্ট কলাম ডিফারেন্ট রো হলে রেক্টাঙ্গল ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা ক্লিয়ার হবে একটু পরে। আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট নিয়েছি। ইন কিপ দ্য প্লেন টেক্সট মি MWT মি, মিট মি, আমার সাথে দেখা করো। মিট মি এই প্লেন টেক্সটটা আমরা প্লেফেয়ার সিপার কোড দিয়ে এটাকে ইনক্রিপ্ট করব। তার কি হলো ক্রিপ্টো, CRYPTO। যদি এখানে ক্রিপ্টো না বলে অন্য কোনো কি বলতো তাহলে আমরা এইখানে কিন্তু এই ক্রিপ্টোর পরিবর্তে অন্য অন্য যেই কি দিত সেই কিটা আমরা আগে বসায় নিতাম। সেই কিটাকে বসায় নিয়ে ধরেন এখানে ক্রিপ্টো না বলে যদি বলতো যে মানি, MONEY, তাহলে আমরা এখানে লিখতাম প্রথম MONEY, লিখে এ লেখা শুরু করতাম এখান থেকে, ABC। কিন্তু মানির ওই শব্দগুলো যখন আসতো তখন সেটাকে আমরা স্কিপ করতাম, আর আইজে যখন আসতো তখন আইজে আমরা একসাথে লিখতাম। ওকে, আচ্ছা অত জটিল না করে যেটা আছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট সেটা আমরা দেখি। ক্রিপ্টো কি ইউজ করে আমরা মিট মি এইটাকে ইনক্রিপ্ট করব। তাহলে স্টেপগুলো কি কি? স্টেপ যেটা বললাম প্রথম কি, ক্রিপ্টো রিমুভ ডুপ্লিকেট ক্রিপ্টো। ক্রিপ্টোর মধ্যে যদি ডুপ্লিকেট থাকতো তাহলে রিমুভ করতাম, যেহেতু ডুপ্লিকেট নাই তাহলে ক্রিপ্টো ক্রিপ্টোই থাকলো। আর আই যে একসাথে কম্বাইন করে বাকি শব্দগুলো আমরা বসায় ফেললাম এখানে। দেখেন আগে যেমনটা আমরা বসাইছি ক্রিপ্টো আই যে একসাথে রেখে এভাবে বসাইছি। এখন নিয়ম হলো এই ইনক্রিপশনে অড পেয়ার ইউজ করতে হয়। তাহলে মিট মিকে যদি আমরা ভাঙি তাহলে প্রথম MEE এটাকে ভাঙলে ME ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হলো ET, লাস্ট পার্ট হলো ME, মিট মি। দুইটা দুইটা করে অড দিয়ে আমরা একটা করে পেয়ার নিলাম। ওকে, এখন দেখেন এম কোথায় আছে আর ই কোথায় আছে। দেখেন এম কোথায় আছে, রো 4 কলাম 2, এখানে আমরা সেটা লিখছি। আর ই কোথায় আছে, রো 2 রো 2 কলাম 5। কলাম 5। তাহলে এখানে একই কলামেও নাই একই রোতেও নাই, ডিফারেন্ট ডিফারেন্ট কলাম আর রোতে আছে, তাই না? তাহলে এম এর জন্য আমরা রেক্টাঙ্গুলার ফর্মুলা ইউজ করব। তাহলে রেক্টাঙ্গুলার ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে দেখেন এম আছে এখানে, এই রেক্টাঙ্গুলার ফর্মুলা অনুযায়ী আমাদের এম এর পরিবর্তে কি ওয়ার্ড হবে হলো এস, কারণ এম কোথায় আছে, কলাম 2 তে আছে, কিন্তু রেক্টাঙ্গুলার ফর্মুলা অনুযায়ী অন্যটা কোথায় আছে, কলাম 5 এ আছে। সেজন্য কলাম 5 এ এই রোতে কি আছে সেটা হলো আমাদের এখানের এম এর পরিবর্তে অড, আমরা নিলাম হলো এস। আর ই কোথায় আছে, ই আছে হলো রো 2 তে কলাম 5 এ, কিন্তু রেক্টাঙ্গুলার ফর্মুলা যায় এই ই চলে যাবে এখন
এর পরিবর্তে হবে হলো কলাম 2-তে, এই কলাম 2-তে ছিল হলো এম, তাহলে এই কলাম 2-তে আমাদের এইখানে আছে হলো এ। এম এর পরিবর্তে যেমন এস হলো, ই এর পরিবর্তে হলো এ। এম এর পরিবর্তে এস, ই এর পরিবর্তে এ। এটা হলো রেক্টাঙ্গুলার ফর্মুলা। মাথা ঢুকছে? এই একটা পয়েন্ট বুঝতে হবে এই প্রবলেমটা সলিউশনে, জাস্ট এই একটা পয়েন্ট মনে রাখতে হবে। আর আরেকবার একটু রিপিট করো। রাইট, আমরা যেটা বলতেছি, এম আছে হলো রো 4-এ 1 2 3 4, রো 4-এ আর কলাম 2-তে। আর ই আছে হলো রো 2-তে, রো এইদিকে, আর কলাম 5-এ। তাহলে যেহেতু সেম রো আর সেম কলামে নাই, সেহেতু আমাদের আগের ফর্মুলা অনুযায়ী এইখানে ডিফারেন্ট রো অ্যান্ড কলাম আমাদের ফ্রম এ রেক্টাঙ্গল কল্পনা করে সেখান থেকে আমাদের ভ্যালু নিতে হবে। তাহলে যেহেতু ডিফারেন্ট কলাম, এম এম এর রিপ্লেসমেন্ট হবে হলো এম কোন জায়গায় বসে আছে, কলাম 2-তে, কিন্তু ই আছে কলাম 5-এ। সেই জন্য এম এর পরিবর্তে হবে হলো কলাম 5-এ, ঠিক এই রো বরাবর কলাম 5-এ যেই ক্যারেক্টারটা আছে সেটা সেটা হলো এস। তাহলে ই এর রিপ্লেসমেন্টে কি হবে? ই যেহেতু আছে কলাম 5-এ, এম ছিল হলো কলাম 2-তে, তাহলে রেক্টাঙ্গুলার ফর্মুলা অনুযায়ী এ হবে। তাহলে এখন দেখেন তো, যদি আমরা এই চার্টটাকে কালার করি তাহলে একটা রেক্টাঙ্গুলার ফর্ম হয় কিনা। এইটা, এইটা, এই 4টা বিন্দু যদি আমরা কানেক্ট করি তাহলে এখন রেক্টাঙ্গুলার হচ্ছে কিনা দেখেন। এইগুলো যদি আমরা কানেক্ট করি তাহলে এটা রেক্টাঙ্গুলার হয় না? জি স্যার। রাইট। সো এই জন্য এম এর পরিবর্তে হলো এস, তাহলে ই এর পরিবর্তে হবে হলো এ। সো এম ইকুয়াল টু এস, এম ই চেঞ্জ হয়ে যাবে হলো এস এ। নাও ক্লিয়ার? ওকে, ওকে। গুড। এখন পেয়ার 2-তে আছে হলো ইটি, পেয়ার 2-তে আছে হলো ইটি। এখন ইটির খেলাটা একটু দেখি আমরা। ইটি কোথায় আছে? ই আছে হলো কলাম কত, 5-এ। টি আছে কলাম 5-এ। তাহলে দুইটা যদি সেম কলামে থাকে তাহলে কি বলছে সূত্র? সেম কলাম, সেম কলাম রিপ্লেস ইজ উইথ অন বিলো, রিপ্লেস অন উইথ ইজ উইথ অন বিলো। খেয়াল করেন। তাহলে এখন ইটির পরিবর্তে কি বলবে? ইর পরিবর্তে কে বলবে? এর পরিবর্তে কে বসবে স্যার? কে কে বলবে? আর টি এর পরিবর্তে এস। ই বলবে। তাহলে কে ই, ইটির পরিবর্তে হবে হলো এখন কে ই, ইটির পরিবর্তে হচ্ছে কে ই। আর এম ই তো আমরা আগে একবার বের করছি, এম এর পরিবর্তে হয়েছে হলো এস এ। সো থার্ড পেয়ার যেহেতু একই জিনিস আমরা আগে একবার বের করে নিয়েছি, সেটা হলো এস এ। তাহলে আলটিমেটলি আমাদের ফাইনাল চিপার টেক্সট হচ্ছে হলো এস এ কে ই এস এ। তাহলে মিট মি এইটাকে ক্রিপ্টো কিওয়ার্ড দিয়ে যদি এই অ্যালগোরিদম ইউজ করে আমরা ইনক্রিপ্ট করি তাহলে এটা হলো এস এ কে ই এস এ।
বলেন, কার মাথায় ঢুকে নেই? সিম্পল জিনিস, কিন্তু একটু 2বার পড়তে হবে, তারপর ক্লিয়ার হবে, একবার হবে না। এই জন্য আমি 2-3বার করে বলে ক্লিয়ার করে নিলাম। কার বুঝতে সমস্যা বলেন, লজ্জা পাওয়ার কিছু নাই। পারবেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার Yes, বুঝছি। নাইস। এই জন্য ওই প্রবলেম একটা দিতে হবে, তো সেই জন্য খুব সহজ করে নিয়ে এসে একটা প্রবলেম দেওয়া হয়েছে, যাতে সহজ আনসার করতে পারেন। ধরেন পরীক্ষা এটাই থাকবে, বিষয়টা এরকম না, এরকমই থাকবে, বা এরকম একটা আইডিয়া থাকবে আর কি, সহজে করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু ধরে রাখবেন যে ঠিক এরকমই আসবে, এটা ক্লিয়ার হয়ে বুঝে যাবেন, ভুল করবেন না। আচ্ছা, ডিজিটাল সিগনেচার হ্যাশ ফাংশন কিভাবে ইউজ করে? ডিজিটাল ফাংশন আমরা বলছি হ্যাশ ভ্যালু হলো ওয়ান ওয়ে কনভার্সন। তো এইটা ইন্টিগ্রিটি ইনশিওর করার জন্য এবং অথেন্টিসিটির জন্য কিভাবে ডিজিটাল সিগনার হ্যাশ ফাংশন ইউজ করে, এবং ভেরিফিকেশনের আগে যদি এই হ্যাশ অল্টার হয় তাহলে কি হয়, সেটা হলো কোশ্চেন। এখন দেখেন, এখানে আমরা যদি বলি যে ডিজিটাল সিগনেচার কিভাবে কাজ করে, দ্য সেন্ডার ক্রিয়েটেড হ্যাশ অফ দ্য মেসেজ, যেই মেসেজটা পাঠাবো সেই মেসেজের হ্যাশ তৈরি হয়। আমরা ক্লাসে দেখেছিলাম ওয়েব বেস হ্যাশ ক্যালকুলেশনে, একই শব্দের হ্যাশ যেভাবেই করি না কেন একই হয়, হ্যাশ ভ্যালু। এরপরে আমরা বলেছিলাম যে প্রাইভেট কি পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারে যদি সিকিউরিটি সে পাঠাতে চায়, তাহলে সেই হ্যাশ ভ্যালুটা তার প্রাইভেট কি দিয়ে ইনক্রিপ্ট করে পাঠিয়ে দেবে, এবং সেটা একটা ডিজিটাল সিগনেচার হয়ে যায়। যে রিসিভার সে দুটোই পায়। এটা ভেরিফিকেশন করার সময় দ্য রিসিভার কম্পিউট দ্য হ্যাশ অফ দ্য রিসিভিং মেসেজ, আর রিসিভার কি করে ডিক্রিপ্ট দ্য সিগনেচার ইউজিং দ্য সেন্ডার্স পাবলিক কি, মানে যে পাঠিয়েছে তার পাবলিক কি দিয়ে ওটা ডিক্রিপ্ট করে করে হ্যাশ ভ্যালুটা কম্পিউট করে, এবং বোথ ভ্যালু কম্পেয়ার করে। আমরা ক্লাসে পড়েছি এটা। যদি হ্যাশ ম্যাচ করে তাহলে মেসেজের ইন্টিগ্রিটি ঠিক আছে, আর সিগনেচার মোটামুটি মূল মালিক থেকে আসছে, কারণ তার প্রাইভেট কি দিয়ে ইনক্রিপ্ট করছে। সো এটা দিয়ে অথেন্টিসিটি ইনশিওর করা যায়। এই টপিকসগুলো নিয়ে আমরা বেশ ডিসকাস করেছি ক্লাসে। তার এগেনস্টে জাস্ট স্যাম্পল একটা কোশ্চেন দেওয়া হয়েছে। এতটুকু হলো মেন অ্যান্সার। যদি অল্টার হয় তাহলে কি হয়? If even one character in the message changes, the new hash will be totally different. The receiver's hash will not match the decrypted signature hash. Verification fail হবে, that means message was changed, signature is not valid. আপনার মতো করে লিখলেন আর কি। পারবেন না? ক্লাসে পড়িয়েছি আমরা এটা। ওকে, গুড। এখন ম্যাথমেটিক্যাল সলিউশন ক্রিপ্টোগ্রাফিতে ক্লাসে পড়ানো হয় নাই। এই আজকে ক্লাস গুরুত্বপূর্ণ বলতেছিলাম এর জন্যই যে আগে একটা অ্যালগরিদম দেখালাম, আর ম্যাথমেটিক্যাল দুইটা সলিউশন দেখতে হবে। প্রবলেম স্টেটমেন্ট হলো, সাপোজ ইউ ডিজাইনড এ হ্যাশ ফাংশন, ফাংশনটা হলো gx ইকুয়াল টু 7x প্লাস 10, মোড ভ্যালু হলো 31, সো দ্যাট দিস ইজ এ উইক হ্যাশ ফাংশন। এইটা যে হ্যাশ তৈরি করবে সেটা উইক হ্যাশ। আর আমার মনে হয় যে মোডাসের ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনার ফাংশন এগুলো নিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ার কথা। ওকে, সো আমাদের প্রথম কাজ হলো আহ, আমাদের কাজ হলো এটাকে দুর্বল, এটাকে প্রমাণ করা। তো এর দুইটা পার্ট আছে। প্রথম পার্ট হলো ডেমনস্ট্রেটিং হাউ ইট ইজ ট্রিভিয়াল টু ফাইন্ড এ প্রি ইমেজ ফর জিএক্স, দ্যাট মিনস এটা দুর্বল হওয়ার জন্য যে কন্ডিশন, সেই কন্ডিশন কিভাবে ফুলফিল করে। আর এটার একটা পেয়ার অফ ইনপুট বের করতে হবে যেটা কলিশন তৈরি করে। কলিশন বলতে এর দুর্বলতাটাকে
সামনে নিয়ে আসে। সো এইটা একটা ম্যাথমেটিক্যাল সলিউশন। আমরা যদি ফাংশনটা ইউজ করি, gx ইকুয়াল টু, আমাদের ফাংশন ছিল gx ইকুয়াল টু 7x প্লাস 10, এটা প্রবলেমের স্টেটমেন্টেই দেওয়া ছিল। mod 30 অন, এইটাকে আমরা ধরতেছি, ধরেন এইটাকে আমরা ধরতেছি এটা ইকুয়াল টু এইচ। তাহলে এইখানে 7x যদি আমরা এই পাশে রাখি তাহলে 10 mod 30 না, এইটা আরেকটা লাইন লিখলে হতো। তো 7x ইকুয়াল টু mod 30 অন এইচ মাইনাস 10, এইচ এর পাশে থাকলো 10 এর পাশে থাকলো, ওকে। সো তখন এইটাকে যদি আমরা আর একটু ভেঙে ফেলি তাহলে এক্স এর ভ্যালু আমরা পাই। এক্স এর ভ্যালু এটা 7টা নিচে নিয়ে যাবে, কিন্তু 7 এর মান আমরা -1 দিয়েছি, দিয়ে সেম লাইনে রাখছি। দ্য মডিউল ইনভার্স 7 mod 30 অন ইজ 9, এইটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে হলো 9, কারণ 7 9 এটা মড অপারেশন 30 অন করলে এটা স্যাটিসফাই হয়ে হলো এরকম ভ্যালু। সো আলটিমেটলি যেহেতু আমরা 9 পাচ্ছি ওইটা ক্যালকুলেট করে, আমি এখানে ক্যালকুলেশনটা দেখাইনি, ক্যালকুলেশন কারো প্রবলেম হলে একটু সলভ করে দেখেন, ওটা 9 হবে আর কি। 7 mod 31 হলো 9। সো এইটা দিয়ে আমরা যেটা বের করেছি সেটা হলো যে দিস মিনস ফর এনি হ্যাশ আউটপুট ইজ উই ক্যান কুইকলি কম্পিউট এ ভ্যালিড ইনপুট এক্স। তার মানে এক্স এর ভ্যালু যেহেতু আমরা পাইছি, তার মানে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করা সম্ভব। আমাদের এই যে ফাংশনটা দেওয়া ছিল gx ইকুয়াল টু 7x প্লাস 10 mod 31, এইখান থেকে আমরা এটা ভেঙে দেখালাম যে এক্স এর ভ্যালু পাওয়া সম্ভব। জাস্ট ওই সরলীকরণ সরলীকরণ করে আমরা দেখাইছি এক্স এর ভ্যালু পাওয়া সম্ভব। যেহেতু এক্স এর ভ্যালু বের করা সম্ভব, সুতরাং এই এটা একটা ইজি, সো এটা একটা উইক অ্যালগোরিদম। এটা প্রমাণ করা হয়েছে এখানে আবার। এক্সাম্পল এইচ এর ভ্যালু যদি 5 দিই তাহলে হয় 17, G17 দিলে আমরা 5 পেয়ে যাই। আপনি এক্সাম্পল দিয়ে সলভ করলে করতে পারেন, কিংবা এই পর্যন্ত দেখালেও হবে ফাস্ট। এক্সাম্পল দেখালে ফুল মার্কস পাবেন। এখন এই দুটা যে কোলিশন তৈরি করে, এইটা প্রমাণ করার জন্য এই ম্যাথমেটিক্যাল টার্মটা ইউজ করা হয়েছে। কোলিশন মিনস টু ডিফারেন্ট ইনপুটস প্রডিউস দ্য সেম আউটপুট। এইটা বক্তব্যটা যদি একটু লিখে দিতে পারেন তাহলে ফুল মার্কস পাবেন। এইখানে এসে প্রবলেমটা সলভ করা হয়েছে। ধরুন এক্স এর ভ্যালু যখন x1 যখন ধরছে তখন একটা ভ্যালু পেয়েছে, এইটা x2 যখন ধরেছে তখন একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয়েছে। এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমরা এইখানে দেখতেছি যে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ভ্যালু প্রডিউস করে সে। এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা বুঝতে আপনাদের একটু প্রবলেম হতে পারে, বাট এটা এই যে মোড অপারেশন করছি আমরা, ফিজিক্সের মতো ডিটেলস করি নাই, অনেক বড় করি নাই। আপনারা একটু ভেঙে নিয়েন, যদি সমস্যা হয় দেখে নিন। এটার এগেনস্টে আমরা ক্যালকুলেশন আসতেছে হলো যে gx যেটা সেটা একটা উইক হ্যাশ ফাংশন। সো এইটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। যেহেতু ক্রিপ্টোগ্রাফিতে গতকাল ক্লাসে বলতেছিলাম যে ধরেন একাডেমিকতে সিক করে যে একাডেমিক কিছু ফাংশন, এগুলো ডিসকাস করার, সেজন্য আমরা একটা পয়েন্ট নিয়ে এসেছি আর কি এখানে। সো পুরো ইয়ার মধ্যে এটা একটু কঠিন মনে হতে পারে, বাট এই ইয়াটা দুইবার যদি একটু রাফ কাগজে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করেন, ক্লিয়ার হয়ে যাবে। অ্যাটলিস্ট 2-3 বার সলভ করলে এটা ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, সাহস হয় একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অন্তত থাক। ওকে, আরেকটা প্রবলেম নিয়ে আমাদের একটু ডিসকাস করতে হবে। মোনো অ্যালফাবেটিক সিফার। তো মোনো অ্যালফাবেটিক সিফারটা হলো একটা সাবস্টিটিউশন সিফার, সিম্পল। Each letter in the plain text original message is always replaced by the same letter in the ciphertext. মানে ধরেন ডাব্লিউ তাহলে ডাব্লিউ কে ইনক্রিপ্ট করলে যেটা হবে সেটা দিয়ে ডাব্লিউ চেঞ্জ হবে, কে ইনক্রিপ্ট করলে যেটা হবে সেটা দিয়ে রিপ্লেস হবে। খুব সিম্পল মেথড। সো এটা ইফ ইউ ডিসাইড যদি হয় এক্স, then every in the message becomes x. If t যদি হয় q, then every t becomes q, এরকম আপনি যেটা দিয়ে রিপ্লেস করবেন। So the frequency does not change, it's just get renamed. So ইংরেজিতে সবচেয়ে বেশি ইউজড লেটার, অ্যাবাউট 13%, আর দেন হলো টি 9%, 8%, এরকম। আর কিউ, জি, এক্স, জে এগুলো খুব রেয়ার, 1%-এর নিচে ইউজ করা হয়। এটা হলো স্ট্যাটিস্টিক্স। এখন এই মোনো অ্যালফাবেটিক সিফারের আইডিয়া আমরা এখানে নিলাম, কিন্তু এখান থেকে বেস করে আমাদের একটা প্রবলেম সলভ করতে হবে। প্রবলেমটা কেমন? মোনো অ্যালফাবেটিক সিফার টেক্সট শোস দ্য লেটার কিউ ডাব্লিউ জেড। তাহলে আমরা এখানে দেখলাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 13%, দেন টি, দেন কিউ কম ইউজ করা হয়, ডাব্লিউ কম ইউজ, ডাব্লিউ এর এখানে নাই, জেড কম ইউজ করা হয়। বলছে অ্যাবাউট 26% অফ দ্য টাইম, টোটাল টাইমের। ইউজিং ফ্রিকোয়েন্সি রিজনিং শো হাউ দিস সাজেস্ট এ সাবস্টিটিউশন ইনভলভিং ইটিএ। তাহলে ইটিএ এইটাকে যদি আমরা ইউজ করি তাহলে এটা কত পার্সেন্ট হতে পারে, এটা একটা প্রবলেম। আর এর সাথে সংশ্লিষ্ট আরেকটা হলো যে n = p²q, এইটা একটা উইক RSA ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এটা আমাদের প্রমাণ করতে হবে। ছোট ছোট দুটো প্রবলেম। সো আপনি যদি ঠিক এভাবে লেখেন যে মোনো অ্যালফাবেটিক সিফার জাস্ট মিন্স ইজ প্লেন টেক্সট লেটার ইজ রিপ্লেসড বাই অন ফিক্সড সাইফারটেক্সট লেটার, এ হবে কিউ, বি, এফ, সি, জেড, এরকম আপনি এমনটা লিখলেন। আমাদের প্রবলেম স্টেটমেন্টে ছিল হলো ইটিএ 3টা ক্যারেক্টার, 3টা অ্যালফাবেট। তাহলে যদি 30%, টি 9% এবং 8, যদি 8% হয় তাহলে 13 আর 9 হয় হলো 21 আর 8, 13 আর 9 হলো 22 আর 8 30। তাহলে এই 3টা মিলে 30%-এর মতো হয়। তাহলে কিউ ডাব্লিউ জেড যদি 26% হয়, is strongly suggest that these 3 ciphertext letters replace the plaintext ETA in some order, because the most frequent ciphertext letters usually map to the most frequent plaintext letter in the mono alphabetic cipher. So আমরা QWZ 26% হইলে আমরা বলতেছি যে ETA about 30% ওয়েট ক্যারি করে, তার মানে মোনো অ্যালফাবেটিক ক্যারেক্টারে এইটা অ্যাপেয়ার করে। এটা জাস্ট একটা কি বলবো, এটা বেসিক অ্যানালজি আর কি। সো এটা যদি আমরা রিপ্লেস করে দেখি তাহলে সেম রেজাল্ট পাবো।
তো বেসিক কনসেপ্টটা যদি একটু লিখতে পারেন এই প্রবলেমে, তাহলে সলভ হয়ে যাবে। খুব ছোট করে লিখছি আমি, আপনার মতো করে একটু লিখতে হবে। আর পরে একটা ম্যাথমেটিক্যাল সলিউশন আমাদের n ইকুয়াল টু পি স্কোয়ার কিউ, এটা উইক আরএসএ অ্যালগরিদম, কেন এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি ধরি নর্মাল আরএসএ তে n ইকুয়াল টু যে কোনো ধরনের ফাংশন, তার যে দুইটা ডিস্টিংক্ট প্রাইম ইউজ করব তার প্রোডাক্ট, ধরুন পি কিউ দুইটা ডিস্টিংক্ট প্রাইম নাম্বার, এই দুইটা দিয়ে আমরা একটা আরএসএ অ্যালগরিদম তৈরি করব। তাহলে তার প্রোডাক্ট কি হবে? পি কিউ। তো এটা যদি আমরা এই ফাংশনে নিয়ে আসি তাহলে এইটা হয়। এটা কিভাবে হয়? এটাকে আমরা এই ফাংশন কল করলে, এখানে যদি একটা লাইন করি, ও এইখানে সলিউশন আছে। প্রথম স্টেপটা কি? n ইকুয়াল টু পি স্কোয়ার কিউ, এটা ইকুয়াল টু এটা। কিন্তু ইউলার্সের একটা টোশন ফাংশনের মাল্টিপ্লিকেশন আছে, সেই মাল্টিপ্লিকেশন অনুযায়ী আমরা যদি এই পি স্কোয়ারকে আলাদা করে ফেলি তাহলে ওই ফর্মুলা অনুযায়ী আসে হলো এইটা। আমি এই প্রবলেমটা সলভ করার জন্য ইউলার ফাংশন বের করছি আজকে। আমি আগে কখনো ইউলার ফাংশন দেখিনি। সো এইটা সলভ করলে এইটা আসে। আমিও ইউলার ফাংশন আজকে ফার্স্ট সলভ করলাম এইটা দেখতে যাই। সো এটা একটু সলভ করতে চেষ্টা করেন, যদি তারপরে চ্যালেঞ্জ হয়, চ্যালেঞ্জ হবে না আশা করি। আপনারা ম্যাথমেটিক্সে একটু যে ভালো পারেন প্রয়োজনে একটু ট্রাই করেন, তারপর আটকে গেলে আমাকে বলেন, আমি সলভ করছি অবশ্য, দেখাতে পারবো প্রয়োজনে। এরপরে অনুসিদ্ধান্তগুলো, তো এইরকম যদি হয় সেক্ষেত্রে অনুসিদ্ধান্তটা কি এখানে বলা আছে। জাস্ট এই অনুসিদ্ধান্তটা আমাদের লাগবে। কনক্লুশনটা খুব ভালো করে বলবেন। সো n ইকুয়াল টু পি স্কোয়ার কিউ, এইটা এই ফর্মুলা যদি আমরা আরএসএ অ্যালগরিদম ইউজ করি তাহলে এটা দুর্বল একটা অ্যালগরিদম হবে। বাকি কোর্সেন আর কোনো প্রবলেম আশা করি হবে না। দুইটা ফাংশন, দুইটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের আছে, প্রবলেম আছে। এটা ম্যাথমেটিক্সটা একটু ক্লিয়ার হলে ক্লিয়ার হয়ে যাবে, বাকিগুলো থিওরিটিক্যাল। বাফার ওভারফ্লোটা নিয়ে আমি কালকে ক্লাসে বলেছি। বাফার ওভারফ্লো, বাফার কি, মিস্টেকটা কি, এইটা আছে। প্রবলেম স্টেটমেন্টটাই হলো আপনাদের জন্য মেইন কনসার্ন। vulnerable C program allocate 20 bytes বাফার, বাট আমরা যখন ইনপুট করতেছি তখন 40 ক্যারেক্টার দিচ্ছি, বাইট দিচ্ছি। কি প্রবলেম হয় আমি গতকাল ডিসকাস করছি, সেটা আমি এখানে একটু সামারাইজ করে লিখেছি। এটি শর্ট যদি বলি, ইন শর্ট, এটা আপনি পরীক্ষার সময় না লিখলেও সমস্যা নেই, আমি বোঝার জন্য এখানে রাখছি। দ্য অ্যাটাকার সেন্ড 40 বাইটস, দ্য ফার্স্ট 20 প্লাস বাইট ফিজ দ্য বাফার অ্যান্ড এক্সট্রা স্পেস, লাস্ট বাইট রিপ্লেস দ্য রিটার্ন অ্যাড্রেস উইথ দেয়ার ওন। ইফ প্রোটেকশন লাইক ডিইপি বা এএসএলআর এই ধরনের প্রোটেকশন যদি না থাকে, দ্যাট মিনস ইনপুট ভ্যালিডেশন বা অন্য কিছু যদি না থাকে, তাহলে এটা অ্যাটাকার কোডে জাম্প করতে পারে, অ্যাটাকার সেই লোকেশনে তার নিজের মতো করে কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে পারে। এই কনসেপ্টটা কালকে যেমনটা ক্লাসে বলেছিলাম ওটা একটু গুছায় এখানে লেখা আছে, এটা বললে এই প্রবলেম সলভ হয়ে যাবে। এরপরে ব্লক চেইন আমরা পড়েছি, ক্যারেক্টারিস্টিক্স পড়েছি, ব্লক চেইনের স্ট্রাকচার কেমন পড়েছি, সাইবার সিকিউরিটিতে ব্লক চেইনের ইউজ কেস কি আমরা দেখেছি, স্মার্ট কন্ট্যাক্ট কি, স্মার্ট কন্ট্যাক্টের কমন ভালনারেবিলিটিস খুব ইম্পর্টেন্ট, কিন্তু স্মার্ট কন্ট্যাক্টের কমন ভালনারেবিলিটিস গুলো কি।
আমরা ডিসকাস করেছি, সেটা মিটিগেশন কিভাবে করব। ব্লক চেইনে এই ডিজিটাল ফরেন্সিকে ব্লক চেইনের রোলটা কি এটা একটু দেখেন। এই প্রবলেমটা আমরা গতকাল ক্লাসে সলভ করেছিলাম। এক্সপ্লেন হাউ এ বিটকয়েন ডাবল স্পেন্ড অকার ওয়েন কনফ্লিক্টিং ট্রানজাকশন ক্রিয়েট এ ফর্ক, এবং পিডব্লিউসি প্রুফ অফ ওয়ার্ক দিয়ে এটাকে কিভাবে সলভ করা হয়। আমরা গতকালকে যেমনটি বলেছি, আমি এখানে জাস্ট একটু গুছায় লিখেছি, এতটুকু লিখলে হবে। এরপর হলো সাইবার সিকিউরিটি ল। সাইবার সিকিউরিটি ল, ইন্ডাস্ট্রি স্পেসিফিক সাইবার সিকিউরিটি ল গুলো কি, যেমন আইএসও কি পারপাসে ইউজ করা হয়, এনআইএসটি কি পারপাসে ইউজ করা হয়, পিসিআই, হিপা, সক 2 টাইপ 2 কি পারপাসে ইউজ করা হয়, এইগুলো একটু দেখতে হবে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, লিগাল কনসিডারেশন ফর ডিজিটাল ফরেন্সিক্স। ডিজিটাল ফরেন্সিকের লিগাল কনসিডারেশন গুলো কি কি, দিস অল অ্যাবাউট 19 পেজ। বলেন, দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম মাথার মধ্যে আছে কিনা? বাকিগুলো প্রবলেম নয়, দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর ম্যাথমেটিক্যাল প্রবলেম যেহেতু ছোট ছোট, হাফ পেজের সলিউশন, জাস্ট একটু লিখতে পারলে ফুল মার্কস পাওয়া যাবে। বলেন, কার কি কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন নাই? আচ্ছা, বুঝতে পারছি না মোটামুটি ভালোই। ওই ফাইলটা ওপেন করা আছে জন্য সে পারতেছে না। স্যার ডক্স পিডিএফ দুইটা দিলে ভালো হয়। ধীরে ধীরে ভালো হয়, কারণ জি কি? স্যার, একটু আর একটু সাজাই নিতাম। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দুটোই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যে ভূমিকম্প শুরু হয়েছে, সবার জন্য সবাই দোয়া করেন যাতে। স্যার আমাদের ক্লাস চলা অবস্থায় 2বার হয়ে গেছে। সো এটা দিলাম, কিন্তু এটা ক্লাসের বাইরে কারোর সাথে শেয়ার করা যাবে না। ওকে স্যার। স্যার আমার তো একটা ছোট্ট কনফিউশন ছিল। বলেন। স্যার আমরা যে একটা প্রবলেম প্রুভ করছি, যে ইকুয়ালিয়ার মেবি কি জানি ছিল, কোনটা? অয়েলার, অয়েলার একটা। ওএলআর, হ্যাঁ হ্যাঁ, ওই প্রবলেমটাতে যেটা ছিল, কোনটা আমরা আবার যে বলেন তো? স্যার ওই যে পি ইকুয়াল টু সরি পি স্কোয়ার কিউ যে প্রবলেমটা ছিল, হ্যাঁ উইক সাইফার। স্যার হ্যাঁ, এখানে আমাদেরকে কি কোনো কিছু এক্সট্রা ম্যাথ করতে হবে, প্রুভ করতে হবে, নাকি এখানে যেটা প্রুফ ছিল এটা দিয়ে দিয়ে দিলেই হবে? যা যেটা আছে ওটা দিলেই হবে। ওকে ওকে স্যার, তাহলে তো প্যান। না না, প্যারা নাই, এটা পি ইকুয়াল টু, এই যে এটা স্যার, এই যে এটা, হ্যাঁ, এন ইকুয়াল টু পি স্কোয়ার কিউ। এটা সো এটা এখানে সো এখানে যতটুকু আছে ততটুকু দিয়ে দিলে হবে। রাইট। কারণ এই প্রবলেমটা অলরেডি সলিউশন করছে আর কি, ইউলার সলিউশন করছে, হুম, তার হ্যাঁ অনুসিদ্ধান্ত আকারে আসছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো আপনার এখানে আরেকজন 100 পেজ খরচ করে একটা প্রবলেম স্টেটমেন্ট বাইর করে তার সলিউশন বাইর করছে, অনুসিদ্ধান্ত বাইর করছে, ওটা নতুন করে প্রুভ করতে গেলে তো আমরা আবার ওই 100 পেজ লিখতে হবে, দরকার নেই। জি স্যার, এখানে তাহলে মেইন জিনিসটা হচ্ছে যে জাস্ট অনুসিদ্ধান্তটা হচ্ছে যে আমাদের মেইন বুঝতে হবে। রাইট। ওকে, থ্যাংক ইউ স্যার।
ওকে। আর তাহলে ল্যাবও সময় মতো দিয়ে দিন আপনারা। আর আসসালামু আলাইকুম স্যার, একটা কোয়েশ্চেন ছিল। জি, স্যার, আমাদের মেডের খাতা কি আমরা পাচ্ছিই না? আপনার মেয়েদের খাতা আমি দেখা শেষ করছি। এখন পাইতে গেলে কি করবেন বলেন? আমি স্যার, আমাদের অ্যাটলিস্ট রেজাল্টটা একটা শিট আকারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেও হবে। করেন তো আপনারা সবাই একজনের নাম্বার আরেকজন দিলে লজ্জা লাগবে না, এই জন্য করেন। না এই স্যার, লজ্জা লাগবে না, আমরা জানি। স্যার আমাদের লজ্জা বলতে কিছু নাই স্যার। তো আমাদের স্যার, গ্রুপে আমরা দিয়ে জানি দিন। কম কমই পাবো, স্যার দিলে আমাদের এই গ্রুপে দিলেই আমাদের হবে। গ্রুপে দেবো না, আমাকে পার্সোনালি করবেন। এই যে গ্রুপের ওখান থেকে নাম আর আইডিটা দেবেন, আমি পার্সোনালি জানা দেবো। আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, নামটা দেবেন আর আইডিটা। আমি এইগুলো এক্সেলে উঠাবো বলে কেবল শুরু করছি, ঠিক আছে? ওই সময় ভূমিকম্প শুরু হয়েছে আজকে। অফিস থেকে দৌড় দিয়ে নামছি আর কি, অফিসে আর উঠি নাই। পরে অফিসের ছেলেটারে বললাম ল্যাপটপ দিয়ে যেতে, ল্যাপটপ মনে করছিলাম অফিস থেকে ক্লাসটা নেবো আর কি। পরে বাসায় সবাই ভয় পাচ্ছে, বাসার থেকে এই যে কথা বলতেছি। সো ওই খাতাটা, খাতাগুলো অফিসে আছে, আমি কাল সকালে নাম্বার দিয়ে দিব না, ঠিক আছে? কিন্তু আমি ওকে চাই স্যার। ফাইনালে, আমি চাই এখানে 19 পেজের একটা ডকুমেন্ট, আমি চাই ফাইনালে 40-এর মধ্যে কেউই যেন 32-33-এর নিচে না পায়। কারণ নাম্বার তো ফুল আসে এখানে। ম্যাথমেটিক্যালটা আমি একটু বেশি রাখছি ছোট ছোট, কারণ হলো মিডে নাম্বার বেশি আসে নাই। হাইয়েস্ট মার্কস আছে 23 না 24, আর সবাই 18, সর্বনিম্ন 19, 16, 17, কয়েকজন আছে 12 পাইছে। এটা খারাপ। স্যার সর্বনিম্ন তাহলে 12। এখন 12-র নিচে নামলে নাকি ফেল। আমি এর সাথে কথা বললাম সকালে। তাহলে দু একজন আছে 12 পাইতেও কষ্ট হচ্ছে, এরকম একটা অবস্থা। সো একটু একটু ভালো করে স্টাডি করেন এইটা। এইখানে প্রবলেম স্টেটমেন্ট যেগুলো দেওয়া আছে এগুলো একদম টান টানা সলভ করে ফেলেন, ঠিক আছে? ওকে স্যার। মনে থাকবে এখানে কিন্তু কত পাইতে হবে, 40-এর মধ্যে 32, 30-এর নিচে কারোর আসলে হবে না। তাহলে যারা 12 পাইছে তারপরেও 30 আর 12, 42। 22, আর কত থাকে ওদিকে? 30, 30। জি স্যার। 42। কমপক্ষে ওখানে 30-তে তাও তো 70-এর নিচে নেমে চলে আসবে। কিভাবে মেকআপ হবে এটা? যাদের খারাপ হয়েছে এখানে 40-এ 38 পাওয়ার চেষ্টা করেন। আমি নাম্বারগুলো কালকে দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে স্যার, ইনশাআল্লাহ। ওকে, দ্যাটস গুড। তো ঠিক আছে, ভালো থাকেন। যে কোনো বিষয়ে নক করেন আমাকে। অবশ্যই স্যার। কয়জন ছিল আজকে? সবাই তো দিকে অলস হয়ে গেছে। কয়জন ছিল ক্লাসে? এখন 22 জন আছে। যত অনেক। ওকে, দ্যাটস গুড। 23 জন আমি সহ। গুড। অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আল্লাহ হাফেজ স্যার।